দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তাবান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো চুল ও ত্বক নিয়ে এবং অ্যাস্থেটিক চিকিৎসা এখনকার সময় খুব আলোচিত একটি চিকিৎসা। সে বিষয়টি মাথায় রেখে চুল ও ত্বকের কী কী অ্যাস্থেটিক চিকিৎসা রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার জাহিদ পারভেজ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এবং ডাক্তার রেবেকা সুলতানা লিজা, কনসালটেন্ট অ্যাস্থেটিক ফিজিশিয়ান ও পরিচালক ভাইটা স্কিন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, শুরু করছি ডাক্তার জাহিদ পারভেজ আপনাকে দিয়ে। ত্বক এবং চুলের বিষয়ে যাওয়ার আগে একটু আসলে যে বিষয়টি না বললেই নয়, আমরা এখন খুব একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মিজেলস বা হামের যে প্রাদুর্ভাব, যদিও আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড না, তাও একটু আপনার কাছে জানতে চাও এই সময়টায় আসলে এই যে বাচ্চাদের নিয়ে সবার একটা চিন্তা, বাবা মারা খুব অরিড, ছোট বাচ্চা যাদের ঘরে রয়েছে, এই সময়টা আসলে কিভাবে মোকাবেলা করা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে দেশের স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় এখন টপ আলোচনা হচ্ছে মিজেলস নিয়ে বা হাম, যেটা আমরা সাধারণত বলে থাকি। এটা মূলত আপনি জানেন যে একটা ভাইরাস, আরএনএ ভাইরাস। তবে এই ভাইরাসের শক্তি অন্যান্য ভাইরাসের চেয়ে অনেক গুণ বেশি। ধারণা করা হয় একজন ইনফেক্টেড বেবি কমপক্ষে 18 জন বেবিকে ইনফেক্ট করতে পারে উইদিন 24 আওয়ার্স, যদি তার মিক্সচার হয়, অন্যদের সাথে খেলাধুলা করে। এবং এটা বাতাসে ভাসে, তো এটাকে আমরা বলি এয়ারবোর্ন ইনফেকশন। এখন বাতাসকে আপনি আটকাবেন কিভাবে? যার কারণে খুব সহজেই বাচ্চারা ইনফেক্টেড হয়েছে। গত কিছুদিন আগে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ধারণা করা হয় হামের টিকা দেওয়া হয়নি, সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস, হার্ড ইমিউনিটি আমরা বুঝতে পারি। হার্ড ইমিউনিটি হচ্ছে সমাজে যখন অধিক সংখ্যক লোকের ডিজিজটা হয়ে যায় বা ইমিউনিটি ডেভেলপ করে, তখন কিন্তু অন্যরা নিরাপদ হয়ে যায়। তো এই টিকা না দেওয়ার কারণে হার্ড ইমিউনিটি কমে যাওয়ায় অধিক সংখ্যক বাচ্চা এফেক্টেড হচ্ছে। এটা বুঝবেন কিভাবে? খুবই সহজ। যেহেতু এটা রেসপিরেটরি আরএনএ ভাইরাস, খুব সহজে রেসপিরেটরি সিস্টেম এফেক্ট করে। তবে খেয়াল রাখতে হবে, অনেক মা আমার কাছে বলেন যে কেমন করে হলো, আসলে বাতাসে আসে, হতেই পারে, কিন্তু রূপটা, শরীরের সিমটমটা দেখা যায় 7 থেকে 14 দিন পরে। এখন একদিন পরে কোনো সিমটম হলে ওটা যে হাম, সেটা আমরা চিন্তা করব না, আমরা করব না, কিন্তু গার্জিয়ানরা অবশ্যই করবে, করা উচিত, কারণ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আপনি জানেন গত এপ্রিল মাসে এই পর্যন্ত 300 বাচ্চা মারা গেছে, এবং অনেকের হয়তো এটা খুব, চাইল্ড তো অবশ্যই ভ্যালুয়েবল, কারো কারো অনেক বছর পর বাচ্চা হয়েছে, আমরা পত্রপত্রিকায় যেটা দেখি। সুতরাং সতর্ক থাকার একটা উপায় হচ্ছে বাচ্চাকে বেশি মানুষের সাথে মিশতে দেয়া যাবে না। ঘরে বাচ্চা থাকলে একজনের যদি হাম হয়, সতর্ক হয়ে আইসোলেটেড করতে হবে। এবং সিমটমগুলো সর্দি, কাশি, গলা ব্যথা, একটা স্পট আমরা পড়েছি মেডিকেলে, যেটা কপ্লিক স্পট বলে, টনসিলের ওইখানে সাদা সাদা স্পটের মতো পড়ে। সেই স্পটটা দেখে টর্চ লাইট দিয়ে দেখলে গার্জিয়ানও বুঝতে পারবে। আর যেহেতু আমরা স্কিনের আলোচনায় যাব, স্কিন র্যাশ কী টাইপের হয়? স্কিন র্যাশ সবার আগে হেয়ার লাইনে হয় বাচ্চাদের, এবং এরপর ফেসে, দেন গ্র্যাজুয়ালি নেক্সট 7 ডেজে এটা সমস্ত শরীরে। অনেকেই নিয়ে আসেন হাম ভালো হয়ে গেছে কিন্তু দাগ যাচ্ছে না। দাগ যাবে, অবশ্যই যাবে। আমাদের স্কিনের নিচের লেয়ারটা যখন উপরে উঠে আসবে, টাইমটা নেয়, আপনি জানেন যে 28 থেকে 32 দিন, অর্থাৎ 1 মাস ওয়েট করলে আল্লাহর রহমতে কোনো দাগই থাকবে না। সবচেয়ে ডিভাস্টেটিং যেটা, এই ধরনের ভাইরাস আপনার ইমিউন সিস্টেমে, বাচ্চাদের ইমিউন সিস্টেমের সিগন্যাল চেঞ্জ করে ফেলে, যার কারণে কিছু ডিজিজ যেটা হয়তো এই বাচ্চা অলরেডি প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছ হামের পরে, সেটা কিন্তু ভেঙে যায়, তার আবার নতুন করে বুস্টিং করতে হয়। যার কারণে আমরা বলি ভিটামিন ডি সিরাপ, জিঙ্ক সিরাপ, ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, এগুলা দিতে। এখন আল্লাহ যদি রহম করেন, ইনশাল্লাহ আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা, এটা উপদেশ মনে করবেন না, একটা ভাই বন্ধু হিসাবে আমার একটা পরামর্শ বলবো আমি, সেটা হচ্ছে যে বাচ্চাদের জ্বর হলে অবশ্যই বসে না থেকে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এত দ্রুত এটা সংক্রমিত করবে। অনেক সময় যারা একটু দুর্বল বাচ্চা, তারা আপনি জানেন কমপ্লিকেশন হয়, রেসপিরেটরি নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া না হয় ভালো হলো। সবচেয়ে ভয়াবহ হচ্ছে এনকেফেলাইটিস। দর্শকদের জন্য বোঝার জন্য বলছি, ব্রেইনের যে ইনফ্লামেশন, এবং সেইখান থেকে কামব্যাক করা, সেটা কামব্যাক করলেও সামাজিক আর্থিক যেই ক্ষতিটা হয় একটা পরিবারের, সেটা কাটিয়ে ওঠা অনেক কষ্টকর। অতএব
করোনার সময় যেমন আমরা যে কোনো জ্বরকে বলতাম এটা করোনা, আগে বলবো করোনা দেন অন্য কিছু। এখন বাচ্চাদের জ্বর হলে, সর্দি জ্বর হলে আমরা বলবো দিস ইজ মিজেলস, তারপর চিকিৎসক যেটা বলেন সেই অনুযায়ী পরামর্শ নিতে। জি, অনেক ধন্যবাদ। আয়োজনের শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম ডাক্তার জাহিদ পারভেজ। আসলে আমাদের সচেতনতার জন্য এটা খুবই জরুরি এখনকার, বিশেষ করে যারা একটু ঢাকার সাইডে থাকেন তারা হয়তো চিকিৎসকের কাছে আসতে একটু দেরি করে ফেলেন। আপনি যেটা বলছিলেন যে হয়তো অপেক্ষা করেন জ্বর হলে বাচ্চার মায়েরা বাবারা, দেখি একদিন দুদিন 3 দিন, তো ততদিনে হয়তো যে জটিলতাগুলো বলছেন আপনি সেগুলো ডেভেলপ করে যেতে পারে। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। ডাক্তার রেবেকা সুলতান লিজা, আপনাদেরকে দিয়েই শুরু করছি মূল আলোচনা, মূলত ত্বক এবং চুলের যেই চিকিৎসা পদ্ধতি। আপনি যেহেতু একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান, আমি চুল দিয়েই শুরু করব। এবং চুলের একটি খুব কমন সমস্যা হেয়ার ফল, চুল পড়ে যাচ্ছে, আমার নিজেরও হচ্ছে, এই জন্যই জানতে চাওয়া আসলে এই যে চুল পড়ে যাওয়া বা একদম ফাঁকা হয়ে যাওয়া, এর আসলে মূল কারণগুলো কি কি এবং কোন দিকগুলো আসলে নজরে রাখা জরুরি? আচ্ছা, চুল পড়ে যাওয়ার আসলে অনেক কারণ থাকে। আমরা আসলে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তো আমরা হরমোনাল ইস্যুস আছে কি না, তার কোনো কিছু টেস্ট করা লাগবে কি না, আদার্স কোনো পানির প্রবলেম হচ্ছে কি না। একটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে ছিল, ঢাকায় আসার পর অনেকে চুল পড়ছে, সেরকম অনেক কারণে। হেয়ারের স্ক্যাল্পের অনেক ডিজিজ থাকে যে সেগুলোর জন্য আসলে চুল পড়ার কারণ হতে পারে। সো ফার্স্ট আমাদের টার্গেট থাকে যে কেন চুল পড়ছে, সেই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু ট্রিটমেন্টটা খুব ইজি হয়ে যায়। আমাদের কাছে যেরকম অনেক ধরনের ট্রিটমেন্ট এখন আছে, ডিজিজ ওয়াইজ তো আমরা ট্রিটমেন্ট করবই। হেয়ার ফলের ট্রিটমেন্ট হিসেবে যেরকম পিআরপি ছিল, এখনও আছে। আরও আপডেটেড যে ট্রিটমেন্টগুলো, এক্সোজোম এসছে, অনেক ভালো কাজ করছে। পিআরপির চেয়ে এটা আরও আপডেটেড। এখন আমরা বলি যে 7-8টা সেশনের থেকেও বেশি রেজাল্ট আমরা এক্সোজোমে দিতে পারছি পেশেন্টদেরকে। সাথে গ্রোথ ফ্যাক্টর আছে, অনেক ধরনের লেটেস্ট ট্রিটমেন্টগুলো আছে যেগুলো আমরা হেয়ার ফলের জন্য করে থাকি। ইভেন বাসায় ইউজ করারও কিছু মেডিকেশন আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, যে এগুলো আপনারা বাসায় ইউজ করেন, আর মান্থলি একটা ট্রিটমেন্ট আমাদের এখানে কিছু প্রসিডিওর থাকে, সেগুলো এসে করেন। আর ডায়াগনোসিসটা যদি আর্লি করা যায় তাহলে বেটার আসলে পেশেন্টদের জন্য, যে আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি এইজটা যদি কম থাকে তাহলে সবসময়ই রেজাল্ট আসলে ভালো আসে। জি, তার মানে এখানে আসলে অ্যাস্থেটিক চিকিৎসাটা অনেক ভালো কাজ করে। আপনি যেটা বলছিলেন পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর, যেটা স্পেসিফিক্যালি দেওয়া যার জন্য যেটা প্রয়োজন। একটু জানতে চাও ডাক্তার জাহিদ পারভেজ আপনার কাছে, আমরা একটু বলি যে মেল প্যাটার্ন হেয়ার লস অনেকের ক্ষেত্রে হয়, ছেলেদের তো হয়ই, ছেলেরা তো অনেক সময় টাক হয়ে যাচ্ছে, যেটা আমরা রেগুলারলি দেখছি। মেয়েদের ক্ষেত্রেও আমরা ইদানিং খুব দেখছি যে এই প্যাটার্নে হেয়ার লস হচ্ছে, সেটার কারণ কি এবং চিকিৎসা করলে এটা ভালো হয় কিনা? সর্বপ্রথম যেটা বলবো, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অর্থাৎ অ্যান্ড্রোজেন হরমোনের ইনফ্লুয়েন্সে হয়। একটা ফ্যামিলিতে আপনি দেখবেন 5 ভাই বোন, বড়জন ছোটজন মেজোজন সবার চুল আছে, মাঝখান থেকে একজনে ওই প্যাটার্নে পড়ে যাচ্ছে, এটাকে প্যাটার্ন বালনেসও বলা হয়। এইখানে যে জিনিসটা হয়, টেস্টোস্টেরন নামে একটা হরমোন, আপনি জানেন আমার আপনার সবার শরীরে আছে, এটা মূলত মেল ডমিন্যান্ট হরমোন। এই হরমোনটা জেনেটিক কারণে অনেক পেশেন্ট যেমন আমাকে কোশ্চেন করেন, আমার বাবা দাদা চাচা সবার মাথা ভর্তি চুল, কেমন করে এটা বংশগত? আসলে বংশগত চুল পড়া শুধু দাদা পর্যন্ত তো না, 5 জেনারেশন আগে যদি কারো থাকে কেউ না কেউ পেতে পারে। যেমন ছোট বাচ্চা আমরা দেখতে যাই জন্মাবার পর, অনেক সময় যে সবাই কথাবার্তা বলে যে কার মতো হলো, বাবার মতো না, চাচা না, মামার মতো না, দেখা গেল নানির চেহারা হুবহু সে পেয়েছে। জিন এরকম একটা ব্যাপার। এই জেনেটিক ডিজিজের ট্রিটমেন্টটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্সটা কাটিয়ে ফেলতে হবে। আমার সহকর্মী ডক্টর লিজা খুব সুন্দর করে বলেছে কী কী ট্রিটমেন্ট আছে। তারপরেও যাদের টাক পড়ে গেছে, প্যাটার্নটা হচ্ছে এই 2 অ্যাঙ্গেল এবং এই ক্রাউনটা, এখানে চুল পাতলা হয়ে যায়। কিভাবে হয়? অ্যান্ড্রোজেন হরমোনের কারণে টেস্টোস্টেরন যখন বেশি ভাঙে, বেশি ডাইহাইড্রো টেস্টোস্টেরন তৈরি হয়। এরা করে কি, আল্লাহ তাআলা আমাদের শরীরে ইন্টারনালি প্রত্যেকটা জিনিসের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছেন। যখনই এটা ওলটপালট হয় তখনই সমস্যা শুরু হয়। যখন এরা অতিমাত্রায় তৈরি হয়, এরা করে কি, একটা আশ্রয় খুঁজে, জায়গা খুঁজতে খুঁজতে এরা দেখে স্ক্যাল্পে যারা ব্লাড সাপ্লাই দেয়, চুলের গোড়া যারা সতেজ করে চুলকে যারা খাবার দেয়, সেই সব ব্লাড ভেসেলে ওরা সহজেই ঢুকতে পারে। এবং ঢুকতে ঢুকতে একসময় ব্লাড ভেসেলটা ন্যারো হয়। প্রথম দিকে চুলটা প্যাটার্ন বলা হয় এই কারণে, নির্দিষ্ট প্যাটার্নে এই 2 সাইডের চুল
কম পুষ্টি পায়, কম রক্ত পায়, এই জায়গার চুল কম রক্ত পায়, আস্তে আস্তে দেখবেন যে এটা শুকিয়ে যাচ্ছে, চিকন হচ্ছে, একসময় পশমের মতো থাকে, শেষ পর্যায়ে সেটা পড়ে যায়। ডক্টর লিজা যেটা বললেন, এর মধ্যে কেউ যদি ট্রান্সপ্লান্ট করতে না চায়, অবভিয়াসলি ট্রান্সপ্লান্ট হচ্ছে ফাইনাল ডিসিশন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেই ক্ষেত্রে পিআরপি, গ্রোথ ফ্যাক্টর, রিসেন্টলি সবচেয়ে জনপ্রিয় এক্সোজোম যেটা, সেটা বলেছে, এবং সবগুলাই সেফ এই কারণে মানুষের সব কিছুই, ইভেন হেয়ার ট্রান্সপ্লান্টও সেফ। কারণ প্রায়ই আমার শুনতে হয় যে স্যার ভবিষ্যতে মাথার ক্যান্সার, ব্রেনের সমস্যা, এই ধরনের ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনার নিজের জিনিস, ধার করা জিনিসে কিচ্ছু করতে পারবেন না আপনি। মাথা ভর্তি ফ্রেন্ড নিয়ে আসে, ওর থেকে নিয়ে আমাকে লাগিয়ে দেন, অটোলোগাস ট্রান্সপ্লান্ট, যার কারণে ইমিউন রিয়াকশন হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নাই। এই চুলটাকে আমরা বলছি যে পার্মানেন্ট জোন অফ হেয়ার। কেন পার্মানেন্ট? আল্লাহ তাআলা এই চুলের গোড়ায় ডিএসটি হরমোন, যেটা বেশি হলে চুল পড়ে যায়, তার জন্য যে রিসেপ্টর চেনার জন্য, একটা টিভির রিমোটে সেন্সর না থাকলে কোনো কাজ করে না, সেন্সর দেননি। এইখান থেকে ঘুরিয়ে চুলগুলা যদি আমরা ক্রাউনে, হেয়ার লাইনে বসিয়ে দিই, রক্তে ডিএসটি হরমোন ঘোরাঘুরি করবে ঠিকই সার্চ করার জন্য, কিন্তু যেহেতু এগুলার গোড়ায় কোনো সেন্সর নেই, তারা কখনোই এটা চিনতে পারবে না, এই চুলটাকে ফেলতে পারবে না। অনেকের কাছে শুনি যে কত বছর ভাই, 10 বছর টিকবে, 15 বছর টিকবে। এখন আমরা যে পদ্ধতি ইউজ করি, এফইউই, স্যাফায়ার, আরও অনেক পদ্ধতি আছে, এটা মোস্টলি সমস্ত ওয়ার্ল্ডে পপুলার, সেইটায় 25-30 বছর। তো একজন মানুষ ট্রান্সপ্লান্ট করে যদি 30 ইয়ার্স একটা জিনিস ভালো থাকে, সেই ক্ষেত্রে এটা কম কিসে? জি অবশ্যই, এবং 30 ইয়ার্স ইটস আ লং টাইম, অনেক দিন। এবং যখন সে ট্রান্সপ্লান্ট করছে তখন হয়তো অলরেডি সে তার লাইফের অর্ধেক। আমরা শুরু করি 2013 থেকে, যার কারণে এখন কত বেশি দিন টিকবে পেশেন্ট রিভিউ না দিলে তো আমরা বুঝতে পারছি না। অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি আবারও ফিরবো। আমাদের একটা আলোচনার এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের সাথে। রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। কথা বলছিলাম চুল ও ত্বকের অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে। সাথে রয়েছেন দুজন ডার্মাটোলজিস্ট, ডাক্তার জাহিদ পারভেজ এবং ডাক্তার রেবেকা সুলতানা লিজা। চলে যাচ্ছি ডাক্তার রেবেকা সুলতানা লিজা। বিরতির আগে আমরা হেয়ার ফল বা চুলের বিভিন্ন সমস্যা নিয়ে শুনছিলাম, আপনারা দুজনেই বললেন, এবং বেশ কিছু অ্যাস্থেটিক চিকিৎসার কথাও আমরা শুনলাম। সবাই একটু জানতে চায় আসলে আমি কি করলে এই প্রবলেমগুলো থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচাতে পারবো, বা কিভাবে হেয়ারের এই যত্নটা করা যায় বা স্কাল্পের যত্নটা করা যায়, গোড়াটা ভালো থাকে এবং লং টাইম আমার হেয়ারটা ভালো থাকবে। সব কিছুই আসলে মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে। আমাদের কাছে ট্রিটমেন্ট নিল বা আমরা একটা ট্রিটমেন্ট বাসায় করতে দিলাম পেশেন্টকে, সে আসলে নিজে টেক কেয়ার করছে না, তাহলে কিন্তু কোনোটাই কাজ হবে না বা হচ্ছে না পেশেন্টদের। অনেকে আছে খুব যত্ন করছে বা আমরা যেভাবে সাজেস্ট করছি বা নিজেরাও বুঝে অনেক কিছু করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টটা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। সো এই জন্যই আমাদের এই আলোচনাটা যে পেশেন্টকে বাসায়ও কিছু টেক কেয়ার আসলে করতে হবে। যেমন চুলের গোড়াটা কখনোই ভেজা রাখা যাবে না, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আছে যে ভেজা চুল বেঁধে ফেলে, অনেকেই আছে যে হচ্ছে বাইরে যাচ্ছে, ছেলেরা যাদের কথা বলছি, স্ক্যাল্পটা ঘেমে যাচ্ছে, ঘেমে ওখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। আসলে এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করি তাহলে তো আসলে ট্রিটমেন্টটা করে কোনো লাভ হচ্ছে না। কিছু হরমোনাল প্রবলেম থাকে, সেগুলো আসলে চেক করে সেগুলোর ট্রিটমেন্ট নিতে হবে। তারপর যখন আমরা এই ট্রিটমেন্টগুলো দিব, পিআরপি, এক্সোজোম, তখন পেশেন্টদের খুব ভালো রেজাল্ট আসে আসলে। জি, তার মানে যত্নের উপরই অনেক কিছু ডিপেন্ড করে। জি অবশ্যই। ডাক্তার জাহিদ পারভেজ, আপনার কাছে যাচ্ছি একটু ত্বকের বিষয়। আসলে ত্বকের যদি সমস্যা বলি তাহলে হয়তো শেষ হবে না। খুব কমন কিছু সমস্যা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। মূলত কোন ধরনের রোগীরা আপনার কাছে আসে? কারণ আমি জানি খুব অল্প কিছু সমস্যা হলে আমাদের বাংলাদেশি মানুষ সাধারণত যায় না চিকিৎসকের কাছে। কি ধরনের রোগীদের আপনারা বেশি ফেস করেন? ধন্যবাদ আপনাকে। যেহেতু আমরা অ্যাস্থেটিক একটা প্র্যাকটিস করি, কমন ডিজিজের পাশাপাশি অ্যাকনি বা পিম্পল, এটা সবচেয়ে বেশি আমরা পাই। শুধু পিম্পল না, পিম্পলের কনসিকুয়েন্স যেটা, ট্রিটমেন্ট ঠিক মতো না হলে গর্ত হয়ে যাওয়া, দাগ হয়ে যাওয়া, গর্তের আবার ভেরিয়েবল গর্ত, কোনোটা বড় কোনোটা একদম স্কার হয়ে গেছে, হাইপার পিগমেন্টেশন, এই ধরনের পেশেন্ট আমরা বেশি পেয়ে থাকি। মেলাজমা যেটা মেস্তা, সেটা তো একটা মানে বার্নিং একটা প্রবলেম,
বছরের পর বছর ধরে আসছে, সেটা আসলে সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা করতে পারি। যেমন এখন একনি স্কারের যদি ট্রিটমেন্ট আমরা বলি, খুব কম পয়সায়। অ্যাস্থেটিক শুনলে অনেকে ভাবে আরে বাবা ওখানে গেলেই তো অনেক দামি কোনো প্রসিডিউর দিয়ে দিবে। ব্রণের চিকিৎসায় সর্বশেষ আমরা যেটা করি এক্সোজোম চিকিৎসায় অন্য যে কোনো লেজারের থেকে অনেক গুণ ভালো করে। আমরা প্রায় অনেকগুলো রোগী করেছি, প্রত্যেকেই পজিটিভ রিভিউ। এক্সোজোম জিনিসটা ছোট্ট করে বলি, এটা একটা বুদবুদ স্টেম সেল, আমরা যেটা বলি প্যারেন্ট সেল, যেখান থেকে অন্য সেলগুলো তৈরি হয়। স্টেম সেল থেকে এক্সোজোম তৈরি হয়। এক্সোজোম একটা বুদবুদের ভিতর কি থাকছে, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার ডিএনএ, জেনেটিক ইনফরমেশন যারা ক্যারি করে ট্রান্সফার করে অন্য সেল। তারপর আছে লিপিড এবং কোলাজেন স্টিমুলেটরি কিছু ফ্যাক্টর, যার কারণে যখনই আমরা এটা ত্বকে দেই, সেটা এক এক ডার্মাটোলজিস্ট অ্যাস্থেটিশিয়ান এক একভাবে দেয়। কেউ মাইক্রোনিডেল ইউজ করে, কেউ মেজোগান ইউজ করে, কেউ রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং, বিভিন্ন ডিভাইস দিয়ে ওটা অ্যাস্থেটিশিয়ান নিজের পছন্দ এবং রোগীর কন্ডিশন বুঝে দেয়। এটা দিয়ে আমরা ব্রণের গর্ত পুরোপুরি অনেকগুলো পেশেন্টেরই আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় নিয়েছে। এছাড়া ছোট ছোট আছে, আমার কলিগ অনেকটাই বলবেন, ও দীর্ঘদিন ধরে অ্যাস্থেটিক প্র্যাকটিস করছে। জি, আমি সেটা একটু যাচ্ছিলাম ডাক্তার রেবেকার কাছ থেকে, যেহেতু অ্যাস্থেটিক পর্যায়ে আছেন, একটু শুনবো এই একনির যে হাইপারপিগমেন্টেশন যে বিষয়টা নিয়ে অলরেডি ডাক্তার জাহিদ পারভেজ বলেছেন কিছুটা, যে একদম এক্সোজোম খুব ভালো কাজ করছে। আর কি কি ট্রিটমেন্ট রয়েছে হাইপারপিগমেন্টেশনের জন্য? পাশাপাশি মেস্তা নিয়েও যদি বলেন, যেটা বললেন বার্নিং ইস্যু, সবাই অনেক ভুগছে। আসলে এই একনির পর যে স্কার বা পিগমেন্টেশন, এটা আসলে খুবই সারানোটা খুবই টাফ। সেজন্য যদি মানে যথাসময়ে চলে আসে, তাহলে আসলে ট্রিটমেন্ট করলে অনেকটুকুই সেরে যায়। যেরকম ভাইয়া বললেন যে এক্সোজোম আছে, এখন আমি সাথে অ্যাড করতে চাচ্ছি যে একনি স্কারে আমরা ফ্র্যাকশনাল CO2 করছি, PRPও খুব ভালো কাজ করছে। PRP খুব সিম্পল একটা প্রসিডিওর, বাট খুব ভালো চমৎকার রেজাল্ট দিচ্ছে আমাদের পেশেন্টদের। যেমন এটা পিগমেন্টেশনও কমাচ্ছে, সাথে কিন্তু যদি আমরা মাইক্রোনিডলিং করি, MNRF করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্কারগুলো কমে আসছে, সাথে পিগমেন্টেশন কমছে। এটা কিন্তু অ্যান্টি এজিংয়েরও হেল্প করছে। সো এই PRP একটা প্রসিডিউর, বাট অনেকগুলো ট্রিটমেন্টের সলিউশন দিচ্ছে, খুব ভালো আসলে কাজ করছে। সাথে তো আসলে এখন আরও অনেক ট্রিটমেন্ট চলে এসছে, আপডেটেড অনেক কিছু এসছে। যেমন আমি বলবো PDRN স্কিন বুস্টার হিসেবে খুবই ভালো কাজ করছে, চমৎকার রেজাল্ট এখন আমরা পাচ্ছি PDRN। আগে যেরকম মানুষরা খুব বোটক্স, ফিলার এগুলো নিয়ে হাইপ ছিল, এখন আসলে পেশেন্টদের মধ্যে ওরকম মুখ ভর্তি করে যে ফিলার করা, এগুলো আসলে খুব কমে গিয়েছে। এখন আসলে স্কিন বুস্টারে সবাই যাচ্ছে এবং রেজাল্টও খুব ভালো পাচ্ছি আমরা। মানে আমি এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টে আসলে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছি। মেলাজমাও কমে যাচ্ছে, ইভেন কি অ্যান্টি এজিংয়েরও হেল্প করছে। সো এটা যেমন হাইড্রেশন দিচ্ছে, তেমন পিগমেন্টেশন কমাচ্ছে, স্কিনকে রিজেনারেট করছে। সো এই প্রসিডিউরে খুব ভালো আসলে রেজাল্ট মানে একটা পাচ্ছি। প্রসিডিউরেই আসলে অনেকগুলো বেনিফিট পাওয়া যাচ্ছে। একজন এতে স্যাটিসফ্যাকশনের রেটও বেড়ে যায় পেশেন্টদের এবং তারা হ্যাপি হয়। আমরা জানি যে স্কিনের ট্রিটমেন্টগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং অনেক সময় রোগী হতাশ হয়ে যায়, মাঝপথে অনেকে চিকিৎসা ছেড়ে দেন, এবং সেক্ষেত্রে হয়তো অনেক সময় রোগীরা মনক্ষুণ্ণ হন যে কেন আমার ভালো হলো না। একটু অ্যাড করব আমি, যেমন অ্যাস্থেটিশিয়ান শুনলেই বুঝে যে অনেক টাকা পয়সার ব্যাপার। আমি রেগুলার চেম্বারে যেটা করছি, TCA ক্রস, ব্রণের গর্তের সবচেয়ে কম পয়সার, কম খরচের নিরাপদ একটা পদ্ধতি। ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, এটা 70%, 60%, কেউ কেউ ত্বকের ধরন বুঝে 50%। সিম্পল একটা টুথপেক দিয়ে আমরা স্কারগুলায় বসিয়ে দিই, হালকা একটু বার্নিং হয়, দেন চলে যায়। এবং এটা প্রথমে প্রোটিন ডিন্যাচারেশন হয়, ত্বকের প্রোটিনটাকে ভেঙে ফেলে, যার কারণে প্রথম সপ্তাহে পেশেন্ট বলবে আরও তো গর্ত বড় করে দিলেন, চওড়া হয়ে গেল, এটা আসলে উপরের দিকে উঠে আসে। তার আগে আমরা সাবসিশন করি, ও করছে একটা স্পেশাল নেডেল দিয়ে গর্তগুলা যেগুলো একটু বেশি ডিপ্রেসড স্কার, ওইখানে ফাইব্রোসিস হয়ে যায়, ফাইবারটাকে কেটে দিই। ফাইবারটাকে কেটে দিলে ওটা উপরের দিকে উঠে আসে। তার পাশাপাশি কম খরচ, এই কারণেই বলছি, মাত্র 3000 টাকায় 4000 টাকায় একটা সেশন ইউজুয়ালি আমরা করে থাকি TCA ক্রস। যেহেতু গর্তের কথা বললেন, স্কারের কথা উঠে আসছে, অনেকের কিন্তু কাটা দাগ থাকে, স্কার থাকে, হয়তো ছোটবেলা ব্যথা পেয়ে অনেক বড়, সেক্ষেত্রে স্কারও কি রিমুভ করা সম্ভব কিনা? খুবই সম্ভব। ফ্র্যাকশনালের কথা ও যেটা বলছিল, আসলে এটা ডিপেন্ড করে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ওর মতো অনেক কাজ করবে যেটা আমি কোনোদিন বুঝতেই পারবো না যে কেন করলো, আমি করব এটা ও অনেকটা বুঝতে পারবে না। আমরা ইউজুয়ালি স্কার যদি বড় স্কার হয়, ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার করে, যে কথাটা বারবার বলছিল প্লাটিলেট রিচ
প্লাজমা থেরাপি। সেই রকম আছে প্লাটিলেট রিচ ফিব্রিন, রক্তের ফিব্রিনটা যখন আমরা দিই কয়েকটা সেশনে দেখা যায় স্কারটা সেরে গেছে, অনেকটা ভালো অবস্থায় আসে। জি, এই প্রশ্নটি করার কারণ অনেকেই আছেন যে মুখে স্কার খুব লজ্জা পাচ্ছেন, কারো সামনে যেতে চাচ্ছেন না, বা অনেক সময় অনেক রকম সোশ্যাল প্রবলেমে পড়েন। সেই ক্ষেত্রে যদি স্কার পুরোপুরি চলে যায় এটা আসলে খুবই আশার কথা। একটু ডাক্তার রেবেকা সুলতানা আপনার কাছে আবার যাচ্ছি। একটা কথা, মেলাজমার কথা বারবার উঠে আসছে, মেস্তা। একটু জানতে চাও আসলে মেস্তা কি পুরোপুরি চলে যায় না আবার ফেরত আসে? কারণ মেস্তার চিকিৎসা যারা করছেন তারা বারবারই বলছেন আমি যখন চিকিৎসা নিয়েছি চলে গিয়েছিল, একদম মুখ ফ্রেশ হয়ে গিয়েছে, কিন্তু আমি চিকিৎসা ছেড়ে দিয়েছি আবার মেস্তা ফিরে এসেছে। এই বিষয়টা নিয়ে একটু জানবো। আচ্ছা, মেলাজমা টার্মটা খুব কমনলি পেশেন্টরা আসছে, বাট এই পেশেন্টদেরকে হ্যাপি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। আসলে এই মেস্তা আসলে চলে যায় আবার ব্যাক করবে না, এটা কেউই আসলে বলতে পারে না। যদি মেনটেনেন্সের মধ্যে থাকে তাহলে খুবই ভালো থাকে পেশেন্টরা। মেনটেনেন্সের কথা এখন যদি পেশেন্টদের উদ্দেশ্যে বলি যে আমাদের কাছে এসেই কিন্তু সব কিছু মেনটেনেন্স করতে হবে তা না। বাসায় যেরকম একটু আপনি সানব্লক ইউজ করবেন, চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানব্লক মেখে যেতে হবে, 20 মিনিট থেকে আধা ঘন্টা আগে সানব্লকটা রিঅ্যাপ্লাই করতে হবে। কিছু মেডিসিন থাকে আমরা বাসায় ইউজ করার জন্য, টপিক্যালি ইউজ করার জন্য দিয়ে থাকি, সেগুলো নিয়ম মেনে চললে অবশ্যই মেস্তাটা চলে যায়। কিন্তু আবার যে ব্যাক করবে না সেটার কোনো আসলে গ্যারান্টি এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। বাট এটাকে যদি আমরা মেনটেনেন্সের মধ্যে রাখি এবং টেক কেয়ার করে থাকি তাহলে অবশ্যই মেলাজমা চলে গেলে সেটা একদম মানে বারবার মেইনটেনেন্সের কথা উঠে বারবারই আসছে, তার মানে এটাকে মেইনটেইন করতে পারলে হয়তো কন্ট্রোলে রাখা সম্ভব। আমি আবারও আসবো এই আলোচনায়। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছি চুল ও ত্বকের অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে, সাথে রয়েছেন দুজন ডার্মাটোলজিস্ট। চলে যাচ্ছি ডাক্তার জাহিদ পারভেজ আপনার কাছে। আপনি যেহেতু হেয়ার ফল নিয়ে শুরুতেই বলছিলাম এবং বেশ কিছু চিকিৎসার কথা আপনি বলেছেন, অনেকেরই যেহেতু ছেলেদের চিকিৎসার কথা বারবার আমি জিজ্ঞেস করছি, একটু জানতে চাও ছেলেদের যে বিয়ার্ড হয়, দাড়ি, অনেকের দেখা যায় এক জায়গায় হয়তো অল্প একটু মনে হচ্ছে যেন পোকা খেয়ে ফেলেছে বা সরাসরি চলে গেছে, খালি হয়ে গেছে জায়গাটা। এটার আসলে কি কারণ হতে পারে এবং এটার কি কোনো চিকিৎসা আছে কিনা? অবশ্যই আছে, এটার পেশেন্ট প্রচুর পাওয়া যায়, আমরা সবাই পেয়ে থাকি। এটা যদি একটা জায়গায় হয়, একটা এরিয়াতে, সেটা অ্যালোপেশিয়া এরিয়াটা, সেটা 3টা 4টা 5টা হতে পারে। আর যখন একটার বেশি হয়ে যাবে, যেমন স্ক্যাল্পের সাথে আইব্রো চলে গেল, বিয়ার্ড চলে গেল, ওইটা হচ্ছে অ্যালোপেশিয়া টোটালিস। তাহলে আর কি বাকি থাকলো? টোটালিস মানে তো সব, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, অর্থাৎ বডিতে কোনো পশম থাকবে না। সবাইকে বুঝতে হবে এটা কোনো ছোঁয়াচে রোগ না, এবং এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে কি? যেমন দেশ প্রতিরক্ষায় অনেক ধরনের বাহিনী থাকে আমাদের, কোনো কারণে এক গ্রুপ আরেক গ্রুপকে যখন চিনতে পারে না, অটো ইমিউনে প্রোটেকশনের জন্য যারা কাজ করে তারা ভাবে যে ওইটা একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা ফাঙ্গাস। সেই যুদ্ধের রেজাল্টটা হচ্ছে জায়গায় জায়গায় চুল চলে যাওয়া। আরেকটা আপনি যেটা একটু আগে কথা বলছিলাম আমরা অফলাইনে, যে ভিটিলিগোটা এরকম একটা অটো ইমিউন ডিজিজ। আরও কিছু বুলাস ডিজিজ আছে আমরা সবাই পেয়ে থাকি, যেমন ঠোসা ঠোসা উঠে যায়, এগুলা কমে যায় আবার ফিরে ফিরে আসতে চায়, কমে যায় আবার ফিরে ফিরে আসতে। লেটেস্ট আমরা যেটা করি, আমি বলি মজা করে আমরা আলোচনা করি কুলেস্ট ট্রিটমেন্ট, কোল্ড ট্রিটমেন্ট। এটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াসে আপনার লিকুইড নাইট্রোজেন, আপনি জানেন যে সেটা আমরা স্প্রে করি জায়গাগুলায়। ওইখানে অনেক সময় আমরা মাইক্রোনিডলিং করি, মূলত স্টিমুলেশন করা, কোলাজেন স্টিমুলেশন করা, ডরমেন্ট ফলিকলগুলোকে উত্তেজিত করে তোলা বেরিয়ে আসার জন্য। এছাড়াও ট্রাইমসিনোলন ইনজেকশন, একটা লং অ্যাক্টিং স্টেরয়েড। অনেকে ভাবে মাথায় ইনজেকশন দিলে কি হবে, আসলে এটা তো একটা লিমিট বুঝে আমরা দিয়ে থাকি, সেগুলাই রক্ষা পাওয়া যায় এর থেকে। এছাড়া আজকাল যেটা বের হয়েছে জেনাস কাইনেজ ইনহিবিটর, এক ধরনের ঔষধ, টোফাসিটিনিব যেটা আমরা বলি, সেটা ওরালি দিয়ে দেখেছি। আগে বলা হতো যে বাচ্চাদের দেয়া যাবে না 12 বছরের নিচে, এখন কিন্তু সিরাপ ফর্মে পাওয়া যায়। ছোট বাচ্চা চুল চলে গেলে ভয় পাওয়ার কিছু নাই, মুখের লোম আইব্রো চলে গেলে ভয় পাওয়ার কিছু নাই। সর্বোপরি ও হয়তো আরও অনেক প্রসিডিওর করে,
তো এইরকম আর কি, এইসব প্রসিডিউরে এটা সমাধান হয়ে যায়। জি, তার মানে অনেকগুলো প্রসিডিউর এবং ওষুধের কথা বলেন, বেশ কিছু লেটেস্ট কিছু ওষুধও আছে যেগুলো দিলে এগুলো ভালো হয়ে যায়। ভিটিলিগো নিয়ে আমি আবার আসবো আপনার কাছে, তার আগে একটু ডাক্তার রেবেকা সুলতানার কাছে যাচ্ছি। যেহেতু অ্যাস্থেটিক বিভিন্ন প্রসিডিউর আপনি করে থাকেন, একটু বিউটিফিকেশনের দিকে যাব। এখনকার সময়ের খুব বলবো যে আলোচিত টপিক গ্লুটাথিয়ন বা স্কিন ব্রাইটেনিং, যেটাকে সাধারণ মানুষ হোয়াইটেনিং বলছে। এটার প্রসিডিউর আপনার সেন্টারে হয় কিনা এবং আসলে সাফল্যের হার কতটুকু, কাদের নেওয়া প্রয়োজন? আচ্ছা, এই টপিকটি যখন এসেছে আমি বলবো যে গ্লুটাথায়ন আসলে ব্রাইটেনিং বা হোয়াইটেনিং এজেন্ট হিসেবে যদি আমরা বলি তাহলে এটা খুবই ভুল হয়। আসলে এটার ব্রাইটেনিং ইফেক্টটা খুবই কম পরিমাণে আসে। আমরা সাধারণত বলি 1.5 থেকে 2 টোন হচ্ছে আপনি এটা থেকে পাবেন রেজাল্ট, বাট এটা কখন পাবেন, তারপরেও অনেক সেশন নেওয়ার পর। বাট এটা মূলত কাজ করছে আপনার এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার ইমিউনিটি বুস্ট করার জন্য, এনার্জি বুস্ট আপ করার জন্য এটা কাজ করছে। এটা আসলে আমরা ভিটামিন থেরাপি বা আইভি থেরাপিও বলে থাকি, যেটা নিলে আপনার হেলথের আপনার যেরকম ল্যাথার্জিক লাগে সেটা কমে যায়। আমাদের কাজ করলে একটু হাঁপিয়ে উঠি আমরা, সেগুলো খুব আরাম লাগে আসলে এই গ্লুটাথায়নটা নিলে। আর নেয়ার ক্ষেত্রে আমি বলবো একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আসলে এটা নিতে হবে। অনেকেই দেখা যায় যেটা ম্যাল প্র্যাকটিস করছে, যে এটা আসলে পার্লারে নিচ্ছে বা যে কোনো জায়গায় আসলে এটা বসে বসে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু খুব রিস্কি আসলে। কখন আসলে গ্লুটাথায়ন খারাপের দিকে যায়, যখন আসলে মানুষ এগুলো মেনটেন করে না। গ্লুটাথায়ন নিলে অবশ্যই ভালো কিছু, কারণ এখানে সব এটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আবিষ্কারই হয়েছে ক্যান্সারের পেশেন্টদের উপর, যখন কেমোথেরাপি দিত তখন ওনাদের বডি থেকে টক্সিনগুলোকে বের করে দেওয়ার জন্য কিন্তু এই গ্লুটাথায়ন দেওয়া হতো। তার জন্য কিন্তু ওখান থেকে দেখা যেত যে পেশেন্টদের একটু ব্রাইটেনিং একটা ইফেক্ট, সাইড ইফেক্ট হিসেবে এটা আসলে সাইড ইফেক্ট হিসেবে ব্রাইটেনিংটা এসছে। তো এটা আসলে আমাদের ওটাই বললাম যে এটা আসলে জানা উচিত, মানে কেন আমরা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিসগুলো হচ্ছে কি আসলে একটা ক্লিনিকে করতে হবে, আপনাকে একজন ডক্টরের সামনে আসলে ট্রিটমেন্টটা নিতে হবে। যেহেতু এটা আইভিতে নিতে হয়, অবশ্যই আপনাকে একটা ক্লিনিকে এটা দিতে হবে এবং মেনটেন করতে হবে। জি, এবং নির্দিষ্ট ডোজ একজন অবশ্যই এটার একটা দিতে পারবে। ডোজটা পরিমাণ অবশ্যই হচ্ছে কি ডক্টর একজন ঠিক করে দিতে হবে, যেটা কতটুকু পরিমাণে নিতে পারবেন এবং আপনি সপ্তাহে বা মাসে এটা কতদিন নেবেন। অবশ্যই এটা ব্রাইটেনিং ইফেক্ট দেয়, আমি বলবো যে এটা একটা গ্লোয়িং ইফেক্ট আনে আসলে পেশেন্টদেরকে। সেটা হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুটাথায়নের সেশন নিতে হয়, সেটা হলে পেশেন্টরা আসলে ওই রেজাল্টটা পায়। জি, অবশ্যই। আবার চলে যাচ্ছি ডাক্তার জায়েদ পারভেজ আপনার কাছে। ভিটিলিগোর একটা কথা উঠে এসেছে, এই প্রশ্নটা আমি এই জন্যই করব, এই যে সাদা হয়ে যাওয়া, আমি যদি বাংলা ভাষায় বলি, ভিটিলিগো অনেকে নাও বুঝতে পারে, শ্বেতরোগ নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। অনেকেই ভাবেন এটা হয়তো ছোঁয়াচে, একজন থেকে আরেকজনের কাছে চলে যায়, এবং অনেক ক্ষেত্রেই দেখেছি ভিটিলিগো ভালো হচ্ছে না, একজন মানুষ খুব ভুগছেন এই রোগটি নিয়ে। আসলে কি ভিটিলিগো চিকিৎসা করলে ভালো হয় কিনা এবং ছোঁয়াচে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ছোঁয়াচে যেই কথাটা বলছেন, বেশিরভাগ মানুষের এইরকম একটা ধারণা আছে। আসলে একেবারেই ছোঁয়াচে না, আবার একই ফ্যামিলির বাচ্চার হলে যে অন্য বাচ্চাদের হবে এমনটা না, বাবার থাকলে বাচ্চাদের হবে এমনটা না, এক জেনারেশন বাদ দিয়ে পরে আসতে পারে। তবে বোথ প্যারেন্টস যদি হয়ে থাকে তাহলে সম্ভাবনা বেশি থাকে। ভিটিলিগোতে আসলে কি হয়, জিনিসটা হয় অটো ইমিউন ডিজিজ, আগেই বলেছি, মেলানোসাইট যারা আমাদের ত্বকের রঙটাকে তৈরি করে, যাদের মেলানিন প্রোডাকশন কম তারা কিন্তু একটু ফেয়ার হয়। আর আমাদের মতো কান্ট্রিতে মেলানিন প্রোডাকশন যেটা করে সেটা কমে যায়, অটো ইমিউন একটা ইনভলভমেন্টের কারণে মেলানোসাইট কিছু জায়গায় ডিস্ট্রাকশনও হয়। তো এই জিনিসটা আগে বুঝতে হবে এটা কি ভিটিলিগো কি না। যেমন সমপর্যায়ের অনেক রোগ আছে, যে কোনো একটা মলম আপনি লাগালেন, হোয়াইটেনিং মলম, ওই জায়গা সাদা হয়ে গেল, সেইটা একজন চিকিৎসকই বুঝে নেবেন। উডস লাইট এক্সামিনেশন যেটা, ওইটা দিয়ে অন্ধকার ঘরে পরীক্ষা করলে ফ্লুরোসেন্স এক ধরনের হয়, সেটা দেখে বোঝা যাবে এটা ভিটিলিগো কিনা। তারপর চিকিৎসা পদ্ধতি ওরাল, অনেক ওষুধ আছে, মলম আছে, ইমিউনো মডুলেটর আছে, জেনাস কাইনেস ইনহিবিটর আছে, সব আছে। তার পাশাপাশি আমরা যেটা করি একজিমার লেজার বড়ও পাওয়া যায়। আবার কেউ যদি বিশ্বাস না করেন যে খুব দ্রুত কমবে, একজিমার লেজার কম পয়সায় কিনতে পারেন, বাসায় এক ধরনের লাইট দিতে পারেন, সপ্তাহে বা 2 দিন পর পর অবস্থা বুঝে। এছাড়া আলট্রাভায়োলেট রেডিয়েশন নির্দিষ্ট মাত্রায়, অর্থাৎ সাইড ইফেক্টটাকে কন্ট্রোল করে যে চেম্বারগুলো পাওয়া যায় সেটা আমরা চেম্বারে ইউজ করি, এবং ইন্ট্রালিশনাল না বলে উপর দিয়ে আমরা মেজোথেরাপি দেই। স্কিন বুস্টার যেই কথাটা বললো, ভিটিলিগোর জন্য স্কিন বুস্টার আছে, পাশাপাশি লং অ্যাক্টিং
স্টেরয়েড আমরা সেটা মাইক্রোনিডলিং বা অন্য কোনো ডিভাইস দিয়ে দিই, যেমন রেডিও ফ্রিকোয়েন্সিও যাবে, মাইক্রোনিডলিংও হবে, সেরকম ডিভাইস দিয়ে এগুলাই কিন্তু আমরা ভালোই ফলাফল পাচ্ছি। ভিটিলিগো ভালো হয়ে যায়। অনেক জায়গায় বলে ধলকুষ্ঠ, মানে শব্দটা এনেছেই মানুষ যে এটা ছোঁয়াচে, আসলে এটা ধলকুষ্ঠ বলে কোনো কথা নেই, এটা আলাদা একটা রোগ। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেল। আমরা আবারও আলোচনায় ফিরবো, আরও একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। কথা বলছিলাম চুল ও ত্বকের অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে। সাথে রয়েছেন ডাক্তার জাহিদ পারভেজ এবং ডাক্তার রেবেকা সুলতানা লিজা। এবার চলে যাচ্ছি ডাক্তার রেবেকা সুলতানা লিজা আপনার কাছে। বিরতির আগে শুনছিলাম ভিটিলিগো নিয়ে ডাক্তার জাহিদ পারভেজ বলছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সেটার সাথে রিলেট করে একটু জানতে চাওয়া, এখন কিন্তু অনেকেই আছে বিভিন্ন রকম ক্রিম ইউজ করছে, আপনারা হয়তো পাচ্ছেন সেই রোগীগুলো, এবং বাজারে এত রকম ক্রিম এবং সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই জেনে না বুঝে ব্যবহার করা, বিশেষ করে স্টেরয়েডাল যে ক্রিমগুলো রয়েছে, সেই রোগীগুলো আপনারা পাচ্ছেন কিনা, এবং এই ক্রিম ব্যবহারের আসলে ইফেক্ট কি হয় বা কোনো ক্ষতি হয় কিনা? ধন্যবাদ আপু। আসলে খুব জরুরি একটি প্রশ্ন আসলে এটি। আমরা খুবই কমনলি এখন এটা পাচ্ছি, অ্যাকনি মেলাজমা থেকেও দেখা যাচ্ছে যে স্টেরয়েডাল ক্রিম ইউজ করে, হাইপ যেমন রিল দেখে, ইনফ্লুয়েন্সারদের দেখে ওনারা এই ক্রিম মেখে আমাদের চেম্বারে আসছেন। মুখটা অনেক ভালো ছিল আগে, বাট এই ক্রিম মাখার পর অ্যাকনি হচ্ছে, মেলাজমা হচ্ছে, কালো দাগ মেলাজমা এমন এমন জায়গা হচ্ছে যার মেলাজমা হওয়ার ওই এরিয়াতে কোনো কথাই ছিল না। প্লাস হচ্ছে গিয়ে অনেক বেশি হেয়ার হচ্ছে, দেখা যাচ্ছে যে আনএক্সপেক্টেড হেয়ার হচ্ছে। এই স্টেরয়েডাল ক্রিমগুলো কিন্তু অনেক ক্ষতিকর। এগুলো আসলে আমাদের সাধারণত স্কিনের ডিজিজ হলে আমরা সেগুলো ট্রিটমেন্টের জন্য এই ক্রিমগুলো ইউজ করে থাকি। বাট আজকাল এত ধরনের মেডিসিন, সেরাম আর ক্রিম ইউজ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এত হাইপ হয়ে গিয়েছে, এগুলো দেখে এখন আসলে আমাদের ক্লায়েন্টরা কিনছে যে ফর্সা হয়ে যাবে সেটার জন্য। সেটার আসলে অনেক ক্ষতিকর ইফেক্ট আছে। আপনি এই ক্রিমগুলো কিনছেন যেই টাকা দিয়ে, আসলে এগুলো সারাতে ভালো করার জন্য আমাদের অনেক বেশি আরও খরচ করতে হচ্ছে, এবং ওইটার জন্য অনেক বেশি প্রবলেমে আপনারা পড়ছেন। আমি হচ্ছে কি আপনাদের কাছে বলবো, এই ক্রিমগুলো আসলে জেনে বুঝে ইউজ করবেন, ইউজ না করাটাই বেটার, কিন্তু একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আসলে ক্রিমগুলো ইউজ করবেন। একটা মানুষের আসলে ত্বক সুস্থ বা সুন্দর রাখার জন্য অনেক বেশি কিছু লাগে না। একটা ময়শ্চারাইজার ভালো, একটা সানব্লক, একটা ডেইলি ফেস ওয়াশ ইউজ করাটাই খুব জরুরি। আর বেশি কিছু আসলে আমাদের জীবনে লাগে না। হ্যাঁ, এন্টি এইজিংয়ের জন্য অনেক কিছু আমরা দিয়ে থাকি, সেগুলো আসলে ডক্টরের শরণাপন্ন হয়ে আপনারা ব্যবহার করবেন। যার প্রয়োজন রয়েছে তার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বলেছেন, আসলে জেনে বুঝে প্রোডাক্ট ব্যবহার করা এবং সেটা নিয়ে আসলে সতর্ক থাকা। আমরা আয়োজনে অনেকটাই শেষে চলে এসেছি। ডাক্তার জাহিদ পারভেজ, আপনার কাছে জানতে চাওয়া, যেহেতু অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে আজকে পুরোটা সময় শুনলাম, এটা কিন্তু খুব রিসেন্ট এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাস্থেটিক চিকিৎসা। এর আগে কিন্তু আমরা শুধু ভাবতাম একজন স্কিন ডক্টর বা একজন ডার্মাটোলজিস্টের কাছে যাব, কিছু ক্রিম দিবে, মলম দিবে, ব্যবহার করব, আমার স্কিনের সব সমস্যা চলে যাবে। এখন কিন্তু ধারণা অনেকটাই চেঞ্জ হয়েছে। একটু জানতে চাই, অ্যাস্থেটিক চিকিৎসার আসলে প্রয়োজনীয়তা কতটুকু? ধন্যবাদ আপনাকে। মানুষ স্বভাবতই গুণের চেয়ে সর্বপ্রথম দেখে যে দর্শন, লুকিংটা কেন, এটা মানুষের কনফিডেন্স লেভেল অনেক আপগ্রেড করে ফেলে। তার জন্য আপনি তো জানেন অনেক কিছু, যে পেশেন্ট আসে সেও জানে। বিশেষত আসার কথা, যেমন 10 বছর আগে আমরা যখন অ্যাস্থেটিক মেডিসিন প্র্যাকটিস করি, তখন দেখা যেত খুব অল্প সংখ্যক পেশেন্ট আসতো, লিমিটেড কিছু প্রসিডিউর ছিল। এখন জেন জি যদি বলি, জেনারেশন আলফা যদি বলি, এরা কিন্তু অনেক পড়ে আসে। আপনি চেম্বারে বসে 2 মিনিটে একটু বুঝ দিয়ে দিবেন, এই ছেলে এটা করে, এটা মানবে না। কোশ্চেনের পর কোশ্চেন করে সে যখন তার ব্রেন যখন বলবে যে ইয়াস দিস উইল হেল্প মি, সে করে, এবং যে করে সে কিন্তু আমরা যেই পরামর্শ দিই সেইভাবে করে। এখন আপনি একটা সুন্দর বাইক কিনবেন, আপনি তো বাইসাইকেলও কিনতে পারেন, সুন্দর একটা গাড়ি কিনবেন, টাকা একটু তো বেশি আপনার লাগবেই। এমনি মেডিসিনের চেয়ে অ্যাস্থেটিক মেডিসিনের দাম অনেকটা বেশি, সেটা একটা কথা। এখন যাদের আর্থিক সীমাবদ্ধতা আছে তাদের জন্য আমি ও আমাদের মতো অসংখ্য কলিগ কিন্তু অনেক ক্ষেত্রেই একেবারে নামমাত্র মূল্যে, সেটা আমাদের আনন্দ, অ্যাস্থেটিক প্র্যাকটিস করে থাকি। এখন বাংলাদেশটা ঝুঁকছে, উন্নতির দিকে যাচ্ছে, এবং পাশাপাশি অ্যাস্থেটিক মেডিসিন
অনেক পপুলার হচ্ছে। তবে মনে রাখতে হবে, বারবার আমাদের টিচাররা বলতেন ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমি লেজার নিয়ে বসে পড়লাম, ঠাস ঠাস করে মারলাম, ভালো হয়ে গেল। এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থার তৈরি করতে পারে। আমার নলেজ যতটুকু আছে এটা আমরা আপগ্রেড করার চেষ্টা করছি এবং একটা লিমিটের মধ্যে করি। আমি পারি আরও কিছু, কিন্তু তার চেয়ে একটু কম করি, যে পেশেন্টের ভালো মন্দ কতটুকু হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু ক্ষতি আমরা করব না। এই ব্যাপারটা অ্যাস্থেটিক মেডিসিন আমরা সবাই যারা বাংলাদেশে প্র্যাকটিস করছি তারা এই ব্যাপারে এখন এক্সপার্ট। অনেক ধন্যবাদ। আসলে অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার এই আয়োজনে আপনাদের দুজন থেকে। এবং মানুষ আসলে দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে, টেকনোলজি বা মেডিসিনের বিষয়টাও যদি আসে, চিকিৎসা খাতটাও অনেক উন্নতির দিকে যাচ্ছে এবং অ্যাস্থেটিক চিকিৎসা তারই একটি অংশ। এবং আমাদের দেশেও যে এই ধরনের চিকিৎসাগুলো শুরু হচ্ছে এটাও একটা আশার কথা, অলরেডি চলছে এবং মানুষও আগ্রহ দেখাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে অনেক প্রশ্ন করছে, তার মানে তারা অনেকটুকু জেনেই আসছে, জেনে এসে আবার একজন চিকিৎসকের কাছ থেকে সেটা পরিষ্কার করে নিচ্ছেন নিজের ধারণাটি। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জায়েদ পারভেজ আপনাকে এবং ডাক্তার রেবেকা সুলতানা লিজা আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। শুনলাম অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে, ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা নিয়ে। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন আজকের আয়োজন থেকে। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।